গল্পের প্রেক্ষাপট ১৯৯৫ সাল। উস্তরা নামের এক সুপারি কিলার বসে বসে গিটার বাজাচ্ছিল। তখন তার এক সঙ্গী ছোটু ফোন হাতে নিয়ে আর কাছে আসে। ফোনটা ছিল খান নামের এক আইবি অফিসারের। খান উস্তরাকে তার সঙ্গে দেখা করতে বলে, কিন্তু উস্তরা সেখানে যেতে চায় না। সে নানা অজুহাত দিতে থাকে। এতে খান উস্তরার ওপর চাপ সৃষ্টি করে এবং দ্রুত দেখা করতে বলে ফোন কেটে দেয়। এতে উস্তরা খুব রেগে যায় এবং তার সব সঙ্গীদের ওপর চিৎকার শুরু করে। সে বলে, আজ আমি বাড়িতে আছি, এই খবর খানকে কে দিল? সবাই বলে তারা কেউই কিছু জানায়নি। তখন উস্তরা সবাইকে গুলি করার হুমকি দিতে থাকে। ঠিক তখনই উস্তরার দাদি এসে বলেন, এই খবরটা তিনি খানকে জানিয়েছেন। দাদি উস্তরাকে বোঝান যে পর্তুগালে খানই একদিন তার জীবন বাঁচিয়েছিল, তাই খানের কথা অমান্য করা উচিত নয়। কিন্তু উস্তরা দাদির কোনো কথাই শোনে না এবং বন্ধুদের সঙ্গে বাইরে পার্টি করতে যেতে চায়, কিন্তু গেটে গিয়ে দেখে তালা ঝুলছে। চাবি দাদির কাছেই থাকে। দাদি চাবি দিতে অস্বীকার করেন এবং উস্তরাকে খানের সঙ্গে দেখা করতে বলেন। উপায় না পেয়ে উস্তরা খানের কাছে যায়। সেখানে খান তাকে জালালের ডানহাত জয়েস ডুগ্গ্যালকে মারার সুপারি দেয়। জয়েসের নাম শুনেই উস্তরার রক্ত গরম হয়ে যায়, কারণ জয়েস জালালের লোক, আর জালাল হলো তার সবচেয়ে পুরনো শত্রু। জালাল সেই ব্যক্তি যার ভাইকে উস্তরাই মেরেছিল। উস্তরা আর অপেক্ষা করতে পারে না। জয়েস, যে কিনা একটি সিনেমা হলের মালিক, নিজের হলে বসে সিনেমা দেখছিল। ঠিক তখনই উস্তরার এন্ট্রি হয় এবং সে জয়েসের সব লোকজনকে এক এক করে মেরে ফেলে। এরপর জয়েস পালিয়ে কোথাও লুকিয়ে পড়ে। উস্তরা এক জায়গায় ক্লান্ত হয়ে বসলে সুযোগ বুঝে জয়েস চুপি চুপি তাকে মারার চেষ্টা করে। ঠিক তখনই খান জয়েসের হাতে গুলি চালায়। এরপর খান নিজেই জয়েসকে মেরে ফেলে এবং উস্তরাকে বলে, আমি তোর প্রাণ বাঁচিয়েছি, এখন থেকে আমি যা বলবো তোকে তাই করতে হবে। আমি যদি তোকে নাচতেও বলি তাও তোকে মানতে হবে। উস্তরা মাথা নেড়ে সব মেনে নেয়। এরপর উস্তরা বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে এক সুন্দরী মেয়ে আফসাকে দেখে। আফসা উস্তরাকে 4 জন লোকের সুপারি দেয়: জালাল, সরকারি উকিল আঞ্জুম আনসারি, শঙ্কর বাসুরে এবং ইন্সপেক্টর পাঠারে। উস্তরা জিজ্ঞেস করে, তুমি আমার বাড়ির ঠিকানা পেলে কিভাবে? আফসা বলে, কিমা পাওয়ালি চাচির দোকান থেকে আপনার সম্পর্কে জেনেছি। এতে উস্তরা খুব রেগে যায় এবং জোরে জোরে ছোটুকে ডেকে বলে, এই মেয়েটা এখানে কিভাবে এলো? ছোটু অবাক হয়ে বলে, ভাই, আপনি কি মজা করছেন? আপনি নিজেই তো বলেছিলেন দুষ্টু কাজ করার জন্য একটা মেয়ে ডাকতে। তখন উস্তরা রেগে গিয়ে বলে, ভালো করে মেয়েটাকে দেখ। ছোটু ভালো করে তাকিয়ে বুঝতে পারে এই মেয়েটা সে নয় যাকে সে আসতে বলেছিল। তখন সে আফসাকে বাড়ি থেকে বের করে দেয়। এতে উস্তরা আরও রেগে যায় এবং বলে, একদিন তোদের এই গাফিলতির কারণে জালালও এভাবে ঢুকে পড়বে আর আমাকে আমার নিজ বাড়িতেই মেরে চলে যাবে, আর তোরা তখনও এমনই বেখেয়ালি থাকবি। পরদিন উস্তরা ছাদে হাঁটছিল। ছোটু তাকে পত্রিকা পড়ে শোনাচ্ছিল। তখন তার নজর পড়ে আফসার দিকে। আফসা বাইরে টং দোকানের সামনে বসে উস্তরার বাড়ির দিকেই তাকিয়েছিল। উস্তরা ছোটুকে বলে, থাক, ওকে বসে থাকতে দে, ক্লান্ত হয়ে নিজেই চলে যাবে। এরপর উস্তরার কাছে একটা কল আসে। ছোটুর এক্সপ্রেশনে বোঝা যায় কোনো দুষ্টু জায়গা থেকে কল এসেছে। এরপর উস্তরা এক ডান্স ক্লাবে চলে যায়। সেখানে এক মহিলা বলে, জুলি কখন থেকে বসে চেয়ারে দোল খাচ্ছে, বলছে তুই না আসা অবধি মহারানী ডান্স করবে না। উস্তরা তখন জুলির কাছে যায়। শুরু হয় চিল ডান্স। পরদিন উস্তরা আবারও দেখে আফসা আগের মতোই বসে আছে আর তার বাড়ির দিকেই তাকিয়ে আছে। এবার উস্তরা ছোটুকে বলে, ওকে নিয়ে আয়। ছোটু আফসাকে নিয়ে আসে। উস্তরা আফসাকে বলে, সেদিন যাদের নাম বলেছিলে আরেকবার বলো তো। আফসা এক এক করে তাদের নাম বলে দেয়। এটা শুনে উস্তরার সব সঙ্গী জোরে জোরে হেসে ওঠে। তারপর উস্তরা আফসাকে বোঝায় যে জলালের কথা তুমি বলছো, সে তোমাকে এমন টুকরো টুকরো করবে যে কফিনেও তোমার শরীরের একটা অক্ষত অংশ রাখা যাবে না। এতে আফসা উস্তরার পাশে টেবিলে রাখা বন্দুকটা কিনতে চায়। উস্তরা জিজ্ঞেস করে, তুমি কখনো বন্দুক চালিয়েছ? আফসা বলে, তুমি কি আমাকে শিখিয়ে দেবে? উস্তরা হেসে বলে, বদলে আমি কি পাবো? আফসা জবাব দেয়, তুমি যা চাও। তখন উস্তরা সরাসরি বলে, তুমি কি আমার সঙ্গে দুষ্টু কাজ করবে? আফসা কিছুক্ষণ চুপ থাকে, চোখে ভরা জল আসে। তারপর কাঁদতে কাঁদতেই বলে, হ্যাঁ, আমি রাজি। উস্তরা তখন তাকে বলে, তুমি ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে, জলালের সঙ্গে শত্রুতা করতে চাইছো কেন? সে তোমাকে নিয়ে কোনো পাড়ায় বিক্রি করে দেবে। এখনও সময় আছে, ফিরে যাও। আফসা আর কথা না বাড়িয়ে বাড়িতে ফিরে যায় এবং নিজের জীবন দেবার চেষ্টা করে।
ঠিক তখনই দৃশ্য অতীতে চলে যায়। আমরা দেখি মাহবুব কুরেশি নামের এক যুবক, যে স্কুল জীবন থেকেই আফসাকে ভালোবাসত, আফসাও তাকে ভালোবাসত। বড় হয়ে মাহবুব একজন অ্যাকাউন্টেন্ট হয়, তাদের ভালোবাসা আরও গভীর হতে থাকে। কিন্তু যখন এই সম্পর্কের কথা আফসার বাড়িতে জানা যায়, তখন তার পরিবার তাকে মারধর করে এবং অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন আফসা মাহবুবকে একটি চেক দেয় এবং বলে, এই চেকটা সাবধানে জমা দিও, না হলে বাউন্স হয়ে যাবে। চেকের ওপর লেখা ছিল আফসার জীবন। মাহবুব তখন আফসার বাবা মায়ের সঙ্গে কথা বলতে তার বাড়িতে যায়। আফসার বাবা তার মাসিক আয়ের কথা জানতে চান। মাহবুব জানায় সে মাসে 1500 টাকা উপার্জন করে। আপনাদের আবারও মনে করিয়ে দিই, এই গল্পের প্রেক্ষাপট 1995 সালের। যাই হোক, আফসার বাবা চান এমন একজনের সঙ্গে মেয়ের বিয়ে দিতে যে 50,000 টাকার দেনমোহের দিতে পারবে। মাহবুব 6 মাস সময় চায় এবং 6 মাস পর সে ফিরে এসে মোহেরের পুরো টাকা পরিশোধ করে। ফলে আফসা ও মাহবুবের বিয়ে হয়ে যায়। বিয়ের পর কয়েকদিন সবকিছু ভালোই চলছিল, কিন্তু এক রাতে হঠাৎ দুজন লোক মাহবুবকে ধরে বাড়িতে নিয়ে আসে। তার অবস্থা খুব খারাপ ছিল, মনে হচ্ছিল তাকে ভীষণ মারধর করা হয়েছে। ওই দুজন আফসাকে বলে, আপনার স্বামী খুব ভাগ্যবান ভাবি, আমাদের বস শঙ্কর নিজে তার অবস্থা দেখতে আপনার দরজায় এসেছেন। দুজন আফসাকে জানালার কাছে নিয়ে যায়। শঙ্কর বাইরে দাঁড়িয়ে আছে। দুজন জোর করে আফসাকে দিয়ে তাকে ইশারা দেওয়ায়। তারপর তারা চলে যায়। এরপর আফসা মাহবুবকে জিজ্ঞেস করে, তুমি এমন কি করেছ যার জন্য তোমার এই অবস্থা? মাহবুব সব খুলে বলে। সে জালাল নামের এক গ্যাংস্টারের হিসাবরক্ষক হিসেবে কাজ করে, পাশাপাশি ড্রাগ পাচারেও জড়িত। সে জানায়, তোমার বাবার 50,000 টাকার মহরের দাবির কারণেই আমাকে এত বড় অঙ্কের টাকা দ্রুত জোগাড় করতে হয়েছে, আর এত টাকা অল্প সময়ে কেবল অবৈধ উপায়েই আয় করা সম্ভব। কথা শুনে আফসা বলে, তুমি এইসব কাজ ছেড়ে দেবে, কালই তোমার বস জালালকে বলবে যে তুমি চাকরি ছেড়ে দিচ্ছ। মাহবুব রাজি হয়ে যায়। পরদিন আফসা নামাজ পড়ে দোয়া করে সুন্দর একটা ভবিষ্যতের আশায় মাহবুবকে বিদায় দেয়। মাহবুব জালালের কাছে চাকরি ছাড়ার কথা বলতে চলে যায়। কিন্তু সেদিন সন্ধ্যায় আফসার কাছে মর্গ থেকে টেলিফোন আসে। আফসা মর্গে গিয়ে জানতে পারে তার স্বামী মাহবুব মারা গেছে। সে খুব ভেঙে পড়ে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। পরবর্তীতে একটা কেস করা হয়, মামলাটি কোর্টে যায়। সেখানে সরকারি উকিল অঞ্জুম আনসারি মাহবুব কুরেশিকে অপরাধী হিসেবে তুলে ধরে, আর ইন্সপেক্টর পাঠারের প্রশংসা করে বলে, মাহবুবের মতো ক্রিমিনালকে মেরে সমাজের ভালো আজ করা হয়েছে। কোর্টও মাহবুব কুরেশির বিরুদ্ধে রায় দেয়। ফলে সেসব দিয়ে আফসা বিচারটাও পায় না। এরপর দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে। আফসা নিজ জীবন দেওয়ার চিন্তা বাদ দেয় এবং তার চাচির খাবারের দোকানে কাজ শুরু করে। তখন সেই দোকানে উস্তরা খাবার খেতে আসে। ছোটু মজা করে বলে, সুপারি আপাও দেখি এখানে কাজ করে। উস্তরা আফসাকে বলে, আমি না বুঝে সেদিন অনেক কিছু বলেছিলাম, তার জন্য সরি। তুমি কল্পনাও করতে পারবে না কারো প্রাণ নেওয়া কতটা কঠিন। অনেক সময় মানুষ ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে। তখন আফসা বলে, আমি প্যান্ট পরি না। উস্তরার কাছে কথাটা ভালো লাগে। এরপর ছোটু উস্তরাকে জানায় যে দেশাই কার্গোর মাধ্যমে তাদের ফিজি নিয়ে যেতে রাজি হয়ে গেছে। ছোটু আর উস্তরা যখন কথা বলছিল, তখন আফসা তাদের গাড়িতে বিরিয়ানি রেখে দিচ্ছিল। সেই সময় সে গাড়ির ভেতরে একটি বন্দুক দেখতে পায় এবং চুপি চুপি বন্দুকটা নিয়ে নিজের কাছে রেখে দেয়। আফসা জানতো যে ইন্সপেক্টর পাঠারে এই দোকানে খেতে আসবে, তাই পরদিন সে দোকানে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে এবং উস্তরার বন্দুকটি নিজের পার্সে লুকিয়ে রাখে। অন্যদিকে ইন্সপেক্টর পাঠারে সরকারি উকিল অঞ্জুম আনসারিকে সঙ্গে নিয়ে এক পণ্ডিতের সঙ্গে দেখা করতে যায়। সেখানে পণ্ডিত ইন্সপেক্টরকে অনেক মেয়ের সম্পর্কে কথা বলে, কিন্তু ইন্সপেক্টর এমন একটি মেয়ে খুঁজছিল যে অসম্ভব সুন্দরী হবে, যাকে দেখলে মানুষ পাঠারেও তার স্ত্রীর দিক থেকে চোখ সরাতে না পারে। এই সব কথা শেষ করে ইন্সপেক্টর পাঠারে ফিরে যেতে থাকে। তাকে বিদায় জানাতে উকিল অঞ্জুম আনসারি তার পেছনে হাঁটে। এই সুযোগে আফসা ইন্সপেক্টরকে মারতে চায়। সে বন্দুক বের করে সামনে এগোতে যাওয়ার সময় ঠিক তখনই এক ওয়েটারের সঙ্গে ধাক্কা লেগে যায় এবং ওয়েটারের হাতের চা মাটিতে পড়ে যায়। এই ফাঁকে ইন্সপেক্টর গাড়িতে উঠে চলে যায় আর আফসা তার টার্গেট মিস করে। কিন্তু উকিল অঞ্জুম আনসারি টয়লেটের দিকে ফিরে যায়। তাকে মারার জন্য আফসা তার পেছনে পেছনে যায়। আফসা অঞ্জুমের দিকে বন্দুক তাক করে। অঞ্জুম চালাকি করে আফসাকে ধোঁকা দেয় এবং উল্টো তাকে মারতে উদ্যত হয়। ঠিক যখন সে আফসাকে মেরে ফেলতে যাচ্ছিল, তখনই উস্তরা এসে আফসার প্রাণ বাঁচায় এবং উকিল অঞ্জুম আনসারিকে হত্যা করে। এই খবর যখন খানের কাছে পৌঁছায়, তখন খান উস্তরাকে সতর্ক থাকতে বলে। খান জানায়, কয়েকদিনের মধ্যেই জালালের ড্রাগস নেপালের দিকে যাওয়ার কথা। যখনই আমি বিস্তারিত তথ্য পাব তোমাকে জানাবো। এরপর আমরা দেখি খান গুরুতর আহত অবস্থায় আছে, কিন্তু তবুও সে উস্তরার প্রশংসা করে। সে বলে, আমি ভেবেছিলাম তুই অনেক কাঁচা, কিন্তু তুই ততটাও না। তবে এখনও সীমা অতিক্রম করার মতো সময় হয়নি। কারো প্রাণ নেওয়া এত সহজ নয়। এরপর দেখা যায় ধীরে ধীরে আফসার অবস্থার উন্নতি হতে থাকে। একদিন সে ক্যারাম খেলায় উস্তরাকে হারিয়ে দেয়, যে খেলায় উস্তরা খুবই দক্ষ ছিল। এর ফলে আফসা সবার মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। রাত নামলে আফসা দেখে উস্তরা দুজন মেয়েকে নিয়ে এসেছে এবং তাদের অপরের ঘরে নিয়ে যায়।
আফসা ঘুমোতে চেষ্টা করলে সে মেয়েদের দুষ্টু চিৎকারের শব্দ শুনতে পায়। ওপরে উস্তরা সেই মেয়েদের সঙ্গে দুষ্টু কাজে লিপ্ত ছিল। এই শব্দে বিরক্ত হয়ে আফসা বাইরে চলে আসে এবং আস্তে আস্তে গুনগুন করে গান গাইতে থাকে। আফসার গান শুনে উস্তরাও তার কাছে আসে এবং জিজ্ঞেস করে, তুমি এত সুন্দর গান গাইতে পারো কিভাবে? এতে আফসা তাকে জানায় তার বাবা একজন সঙ্গীত শিল্পী ছিলেন এবং সেই সঙ্গীতের উত্তরাধিকারী হিসেবেই আফসা সঙ্গীত পায়। এরপর আফসা উস্তরার কাছে তার নামের রহস্য জানতে চায়। তখন উস্তরা বলে, শৈশবে তার বাবাকে কেউ খুন করেছিল। বাবার মৃত্যুর পর সে একটি দোকানে নাপিতের কাজ শুরু করে। একদিন সেই লোকটাই যে তার বাবাকে মেরেছিল সেই দোকানে চুল কাটাতে আসে। উস্তরা নিজের ধারালো ব্লেড দিয়ে লোকটাকে গলা থেকে পা অবধি মালিশ করে দেয়। সেই ঘটনার পর থেকেই তার নাম হয়ে যায় উস্তরা। নিজের গল্প বলা শেষ করে উস্তরা আফসাকে আবার গান শুরু করতে বলে। আফসা গান ধরতেই উস্তরা সেখান থেকে চলে যায়। পরদিন উস্তরার কাছে খানের ফোন আসে। খান জানায় আগামী সপ্তাহে নেপালে ড্রাগসের বড়সড় পাচার হতে যাচ্ছে। উস্তরা যাত্রার প্রস্তুতি নিতে শুরু করে। ঠিক তখনই ছোটু বলে, ভাই, নেপালের মাল লুটে নেওয়ার পর আমরা গ্রিসে ছুটি কাটাতে গেলে কেমন হয়? উস্তরা বলে, আইডিয়াটা খারাপ না, আফসাকেও একবার জিজ্ঞেস করিস আমাদের সঙ্গে যেতে চায় কিনা। রাতে আফসা উস্তরাকে জানায় সে যেতে চায় না এবং নিজের বাড়ি ফিরে যেতে চায়, কারণ সে নিজেকে কারো প্রাণ নেওয়ার মতো মানুষ মনে করে না। তখন উস্তরা বলে, তুমি জানো আমি কেন আমার নামের রহস্য তোমাকে বলেছিলাম? আমার চোখের সামনে আমার বাবাকে খুন করা হয়েছিল। সেদিনই আমি ঠিক করেছিলাম আমি আমার নিজের সীমা অতিক্রম করব। আর তুমি যদি নিজের সীমা পার করতে পারো তাহলে খুব সহজেই তোমার স্বামীর বদলা নিতে পারবে। এরপর উস্তরা আফসাকে সব সত্যি বলে দেয়, মাহবুবের সঙ্গে ঠিক কি ঘটেছিল। দৃশ্য আবার অতীতে চলে যায়। মাহবুব ফোনে জালালের সঙ্গে চাকরি ছাড়ার কথা বলছিল। জালাল বলে, তোমার মতো অ্যাকাউন্টেন্ট চলে গেলে আমার ব্যবসা সামলাবে কে? মাহবুব বলে, স্যার, আপনি নতুন অ্যাকাউন্টেন্ট না পাওয়া পর্যন্ত আমি সব কাজ করব। কিন্তু জালাল আগেই নিজের লোকদের নির্দেশ দিয়ে রেখেছিল, মাহবুব যদি কখনো চাকরি ছাড়ার চেষ্টা করে তাকে মেরে ফেলতে হবে। আর ঠিক সেটাই করা হয়। মাহবুব চাকরি ছাড়ার কথা বলায় ক্ষিপ্ত হয়ে ইন্সপেক্টর পাঠারে ও শঙ্কর বসুরে নিজেদের লোকজন নিয়ে মাহবুব কুরেশিকে হত্যা করে। এরপর দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে। এবার আফসা উস্তরার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। নেপালের পথে উস্তরার সঙ্গে জালালের লোকদের ভয়ঙ্কর লড়াই হয়। সেই লড়াইয়ে উস্তরা ধরা পড়ে যায়। জালালের লোকেরা খবর দেয় উস্তরা তাদের কবজায়। জালাল বলে, অনেক দিন পর আজ তুই আমার হাতে পড়লি। তুই আমার ভাইকে মেরেছিস, কিন্তু আমার অনাগত সন্তান মহসিনের সঙ্গে তোর কী শত্রুতা ছিল? সে তো এখনও জন্মায়নি। তোর জন্যই আমার স্ত্রী পাগল হয়ে গেছে। এবার তোকে এমন মৃত্যু দেব যা তুই কল্পনাও করিসনি। এই কথা বলে জালাল ফোন কেটে দিয়ে ষাঁড়ের লড়াইয়ের ময়দানে নেমে যায়। এদিকে আফসা গুলি চালিয়ে উস্তরার প্রাণ বাঁচিয়ে ফেলে। অন্যদিকে জালাল নিজে ষাঁড়টাকে মেরে ফেলে। ঠিক তখনই জালালের কাছে উস্তরার ফোন আসে। উস্তরা বলে, আমি তোর ভাই বা তোর সন্তানকে মারিনি, ওদের সবাইকে তুই নিজেই মেরেছিস। এই কথা বলেই সে ফোন কেটে দেয়। আফসার মনে হতে থাকে তার কারণেই উস্তরার অনেক সঙ্গী মারা গেছে। সে আর উস্তরার জীবন বিপদের মুখে ফেলতে চায় না। তাছাড়া সে বুঝে গেছে সে উস্তরাকে ভালোবেসে ফেলেছে, আর উস্তরাও তাকে ভালোবাসে। এই কারণেই উস্তরাকে কিছু না জানিয়ে আফসা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন উস্তরা নিজের সঙ্গীদের কাছে আফসার কথা জিজ্ঞেস করে তখন জানতে পারে আফসা নিখোঁজ। এরপর দৃশ্য জালালের কাছে চলে যায়। জালাল শঙ্কর বসুরে আর ইন্সপেক্টর পাঠারেকে বলে, ড্রাগসের ব্যবসা দ্বিগুণ গতিতে বাড়াও। মাল ফেরত পাঠানোর জন্য তোমাদের হাতে মাত্র 3 সপ্তাহ সময় আছে। এরপর জালাল তার স্ত্রী রাবিয়ার সঙ্গে দেখা করতে যায়। রাবিয়া দেয়ালে নীল চাঁদির ছবি আঁকছিল। দুজনের মধ্যে কথোপকথন হয়, যেখানে রাবিয়া তাদের সন্তানদের কথা তোলে। সন্তানদের কথা শুনে জালাল ভেঙে পড়ে। এদিকে উস্তরা চাচির দোকানে আফসাকে খুঁজতে যায়, কিন্তু সেখানে আফসাকে পায় না। সে খানকে বলে আফসাকে খুঁজে বের করতে। উস্তরা খুব ভেঙে পড়ে। তার এই অবস্থা দেখে দাদি তার কাছে মেয়েদের পাঠায়। হয়তো ফুর্তি করলে উস্তরার মন শান্ত হবে, কিন্তু কেউই তাকে সুখ দিতে পারে না। উস্তরা মেয়েদের সামনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। শেষ পর্যন্ত সে মনে মনে শপথ নেয় জালাল আর তার পুরো সাম্রাজ্য ধ্বংস করে দেবে। সে কিমার ফ্যাক্টরিতে গিয়ে আগুন লাগিয়ে দেয়। এই খবর খান জানতে পেরে খুব রেগে যায়, কিন্তু উস্তরার অবস্থা দেখে তাকে শহর ছেড়ে চলে যেতে বলে। খানের গন্তব্যস্থলে উস্তরা তাজা কিমা পাও দেখে। এতে খানের ওপর তার সন্দেহ জাগে এবং সে চাচির ওপর নজর রাখতে শুরু করে। গণেশ চতুর্থীর জন্য চাচি যখন দোকান থেকে বেরোয়, উস্তরা গাড়িতে করে তাকে অনুসরণ করে। সেখানে সে দেখে ইন্সপেক্টর পাঠারের সঙ্গে রয়েছে তার নতুন স্ত্রী আফসা। অর্থাৎ আফসা নিজের পরিচয় গোপন রেখে পাঠারেকে বিয়ে করে ফেলেছে। ইন্সপেক্টর পাঠারে আফসাকে শঙ্কর বসুরের কাছে নিয়ে যায়। শঙ্কর বলে, তোর বউ তো ভীষণ সুন্দর। শঙ্কর আফসার বাড়ি কোথায় জিজ্ঞেস করলে সে বলে, আমি সীতাপুরের মেয়ে। এরপর গণেশ চতুর্থীর উৎসব শুরু হয়। উৎসবের ভিড় আর সুযোগ কাজে লাগিয়ে আফসা শঙ্কর বসুরেকে খুন করে ফেলে। এই সব কিছু উস্তরা নিজের চোখেই দেখে ফেলে। এরপর সে চাচির কাছে যায়।
চাচি উস্তরা আর ছোটুকে জানায় খান আর আফসা দুজনেই তাকে ব্যবহার করেছে। তাকে টাকার লোভ দেখানো হয়েছিল যাতে আফসার বিয়ে ইন্সপেক্টর পাঠারের সঙ্গে হয়। এরপর উস্তরা আফসার সঙ্গে দেখা করতে যায় এবং তাকে বলে, তুমি আমাকে ছেড়ে এখানে কেন চলে এলে? আফসা জবাব দেয়, তুমি আমার উদ্দেশ্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলে, আমি তোমার জীবন বিপদের মুখে ফেলতে চাইনি। তখন উস্তরা বলে, তুমি তো আমাকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি বলেছিলে আমি যদি তোমার কাজ করি তাহলে তুমি আমার সঙ্গে দুষ্টু কাজ করবে। সে আফসাকে জন্মদিনে ড্রেস পরতে বলে। আফসা সব খুলে বলে, নাও তোমার ইচ্ছা পূরণ করে নাও, কিন্তু আমি জানি তুমি আমার শরীরকে নয় আমার আত্মাকে ভালোবাসো, আর এই জন্মে সেই আত্মা পাওয়া তোমার পক্ষে সম্ভব না। এই কথা শুনে উস্তরা আফসার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে আফসাকে বিছানার উপর ছুঁড়ে ফেলে এবং বলে, আমি জালাল আর তার সব লোককে মেরে ফেলব, তোমার প্রতিশোধ পূর্ণ হলে তারপর আমি তোমাকে বিয়ে করব। এই কথা বলেই উস্তরা সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় সে ইচ্ছে করেই গলির গুন্ডাদের হাতে মার খায়। তখন ছোটু এসে উস্তরার প্রাণ বাঁচায়। এরপর উস্তরা নিজের লোক দিয়ে চাচি, খান সাহেব আর আফসার ওপর নজরদারি বসায়। একদিন খান আফসাকে বলে বড়িবালি 12/32 ট্রেনে এসে তার সঙ্গে দেখা করতে। এই খবর চুপি চুপি খানের ড্রাইভার ইন্সপেক্টর পাঠারেকে জানিয়ে দেয়। খানকে মারার জন্য ইন্সপেক্টর পাঠারে পুরো বাহিনী নিয়ে স্টেশনে পৌঁছে যায়। এই খবর আগেই উস্তরার কাছে পৌঁছে যায়। উস্তরা আফসা আর খানের মাঝখানে এসে পড়ে। এতে খান ভীষণ রেগে গিয়ে উস্তরাকে মারধর করে এবং দুজনের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়। দুজনেই একে অপরের দিকে বন্দুক তাক করে। উস্তরা বলে, পরের স্টেশনে ইন্সপেক্টর পাঠারে আমাদের জন্য অপেক্ষা করছে। এই কথা শুনে আফসাকে আগেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর ট্রেনের ভেতরেই ইন্সপেক্টর পাঠারে ঢুকে পড়ে। সে খান আর উস্তরাকে দেখে। দুই দিক থেকেই গুলি চলতে থাকে। এই গুলির লড়াইয়ে খান গুরুতর আহত হয়। ইন্সপেক্টর পাঠারে উস্তরার গলায় গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে উস্তরা পানিতে পড়ে যায়। এই খবর শুনে আফসা ভেঙে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে। আফসার চাচি তাকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু আফসা স্পষ্ট জানিয়ে দেয়, আমি জালালকে না মারা পর্যন্ত কোথাও যাব না। ঠিক তখনই ইন্সপেক্টর পাঠারে এসে আফসাকে জানায় যে কাল আমাদের একটা ইভেন্টে যেতে হবে যেটা জালাল আয়োজন করছে। পাঠারে আর আফসা সেই ইভেন্টে পৌঁছে যায়। পার্টি চলাকালীন আফসা জালালকে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। জালাল আফসাকে ধরে ফেলে। এই সময় আমরা জানতে পারি যে ইন্সপেক্টর পাঠারে আগেই আফসার ব্যাপারে সব জেনে গেছে। ইন্সপেক্টর পাঠারে জালালকে বলে, আফসাকে মেরে ফেলো। জালাল বলে, এই কাজটা তুমি নিজে করছো না কেন? আফসার মুখের দিকে তাকিয়ে ইন্সপেক্টর পাঠারে বলে, আমি ওকে মারতে পারবো না, চাইলে আমাকে মেরে ফেলুন। তখন জালাল আফসার দিকে ইশারা করে। এই সুযোগে আফসা ইন্সপেক্টর পাঠারেকে মেরে ফেলে। এরপর জালাল আফসাকে বলে, চিন্তা করো না, উস্তরা এত সহজে মরবে না, ও মোটা চামড়ার লোক। তোমাকে খুঁজতে খুঁজতে ও একদিন আমার কাছেই আসবে, আর সেদিন আমি নিজের হাতে ওকে মারব। এই কথা বলে জালাল আফসাকে বন্দি করে রাখে। এরপর দৃশ্য অন্যদিকে চলে যায়। আমরা দেখি উস্তরা বেঁচে গেছে এবং এখন অনেকটাই সুস্থ, শুধু তার কণ্ঠস্বরটা আর আগের মতো নেই। তবুও সে নিজের মিশন ভুলে যায় না এবং আফসাকে উদ্ধার করতে জালালের বাড়িতে পৌঁছে যায়। সেখানে তার মুখোমুখি হয় রাবিয়ার সঙ্গে। ঠিক তখনই দৃশ্য অতীতে চলে যায়। আমরা দেখি রাবিয়া জানতে পেরেছিল যে জালাল আইএসআই এর সঙ্গে হাত মিলিয়েছে। সে এই খবর খানকে জানায় যাতে খান জালালকে ধরতে পারে। এই কথোপকথন জালালের ভাই উসমান শুনে ফেলে। সে রাবিয়াকে মারতে মারতে টেনে বাইরে নিয়ে আসে। রাবিয়া তখন গর্ভবতী ছিল। মুহূর্তের উত্তেজনায় সে উসমানের দিকে গুলি চালায়। গুলিতে শুধু উসমানই নয়, রাবিয়ার গর্ভের সন্তানও মারা যায়। উস্তরা জালালের ভাইয়ের মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে নেয়। আবেলি থেকে পালিয়ে যায়। এরপর দৃশ্য আবার বর্তমান সময় ফিরে আসে। তালার চাবি উস্তরার হাতে তুলে দেওয়া হয় এবং উস্তরা আফসাকে মুক্ত করে। এরপর উস্তরা জালালের সব লোককে মেরে ফেলে মূল ইভেন্টে পৌঁছে যায়, যেখানে জালাল দাঁড়িয়েছিল। যখন জালাল জানতে পারে যে তার স্ত্রীও তার শত্রুদের সঙ্গে জড়িত ছিল, তখন সে গভীরভাবে ভেঙে পড়ে এবং রাবিয়ার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। তারপর সে ষাঁড়ের সঙ্গে লড়াইয়ের জন্য ময়দানে নামে, কিন্তু সেখানে তার মুখোমুখি হয় কোনো ষাঁড় নয়, উস্তরা। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এই লড়াইয়ে উস্তরা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সে আবার উঠে দাঁড়ায় এবং এবার উস্তরা নিজের উস্তরা দিয়ে জালালের ওপর একের পর এক আঘাত করতে থাকে। যখন জালাল মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, তখন উস্তরা আফসার হাতে একটি তলোয়ার তুলে দেয়। আফসা নিজের সব শক্তি দিয়ে তলোয়ার জালালের বুকে বসিয়ে দেয়। ঘটনাস্থলেই জালালের মৃত্যু হয়। এইভাবেই আফসা তার স্বামীর হত্যার প্রতিশোধ পূর্ণ করে। এরপর আফসা তার স্বামীর নামে একটি সঙ্গীত বিদ্যালয় খোলে, যেখানে উস্তরাও গান শেখা শুরু করে।
পরে উস্তরা খানের কাছে যায়, যে তখন হাসপাতালে ভর্তি ছিল। উস্তরা খানকে জানায়, আপনার কাজ শেষ হয়েছে, জালাল মারা গেছে। খান তার প্রশংসা করে, কিন্তু সঙ্গে সঙ্গে বলে, কাজ এখনও শেষ হয়নি। এই ধরনের লোক আরও আসবে, আর ওদের সবাইকে মারার দায়িত্ব কেবল তোমারই। খান তখন আবারও সেই শুরুর দিকের সেই ডায়লগ দেয়, মনে রেখো, আমি একদিন তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, তাই আমি যেমন বলবো তোমাকে ঠিক তেমনটাই করতে হবে। আমি যদি বলি নাচতে, তাহলে নাচতেও হবে। এই কথা শুনে উস্তরা জোরে হেসে ওঠে। তো বন্ধুরা, অনেক দিন পর শাহিদ কাপুরের মুভি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ।